স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল। দিনের ঘটে যাওয়া নানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। 2018 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী সাবেক 33 ডিসিকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ওএসডি হওয়া এসব কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এই 33 কর্মকর্তা যুগ্ম সচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে কর্মরত ছিলেন। তারা 2018 বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। এর আগে একই কারণে আরও 12 সাবেক ডিসিকে ওএসডি করা হয়। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তার স্ত্রী সীমা হামিদের 20টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদন মঞ্জুর করে আজ এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব। এদিন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের 17 কোটি টাকার সম্পদ জব্দ এবং অবরুদ্ধের আদেশও দেন আদালত। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিক্ষোভে উত্তাল কুয়েট। 6 দফা দাবি না মানায় প্রশাসনিক সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এদিকে সিন্ডিকেট সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ এবং দোষীদের খুঁজতে কমিটি গঠন করা হয়েছে। কুয়েট ছাত্রদল নেতাদের দাবি হামলার সাথে তারা জড়িত নয়। এই ঘটনায় দৌলতপুর উপজেলা যুবদল সহসভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়। সংঘর্ষের পর থেকে উত্তপ্ত কুয়েট। ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ। আলটিমেটাম অনুযায়ী হামলাকারীদের শাস্তি, উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি মানা হয়নি। তাই বুধবার দুপুরের পর প্রশাসনিক সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। জানান, উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালক পদে নতুন নিয়োগের জন্য আবেদন করা হবে। যেহেতু তারা আমাদের দাবি মেনে নেয় নাই, সেজন্য আমরা প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবন তালা দিয়ে দিচ্ছি। জুলাইয়ের আন্দোলনের সময় আমাদের হলগুলা খালি, জোর করে আমাদের হল খালি করানোর চেষ্টা করা হয়েছে। আমরা যতদিন না আন্দোলনে আমাদের দাবি মানা হবে, আমরা হলে থাকবো। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরকৃত একটি স্মারকলিপি আজকের মধ্যে পৌঁছে যাবে। আমরা তাদেরকে রিকোয়েস্ট করব অতি সত্বর, যত দ্রুত সম্ভব নতুন ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। খুলনা প্রেস ক্লাবে কুয়েট ছাত্রদল নেতারা দাবি করেন, হামলার সাথে জড়িত নন তারা, বরং তাদেরই মারধর করা হয়েছে। অনুরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। অবরুদ্ধ অবস্থা থেকে 24 ঘন্টা পর বাসভবনে ফিরেছেন উপাচার্য ও উপ উপাচার্য। জানান, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে, তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েট ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় বহিষ্কার করা হয় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কুয়েটে হামলা দুঃখজনক। আগামীর বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে তিনি জানান, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের আপাতত সুযোগ নেই বলেও তিনি জানান। বাংলাদেশে কখনোই যে ফ্যাসিবাদের সময় যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্টরুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে, তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা। ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী হামলায় অংশ না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না কুয়েটে।
এমন মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, বৈষম্য বিরোধীদের নামে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে দায় নিতে হবে তাদেরই। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকে কোন প্রোটোকলে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অংশ নিয়েছেন সে প্রশ্ন তোলেন তিনি। এভাবে যারা গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি। এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না, অর্থাৎ তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদলকে বহন করতে হবে। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। এ মাসের শেষে আত্মপ্রকাশ করতে যাওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘিরে ঘুরপাক খাচ্ছে অসংখ্য প্রশ্ন। জনগণের কাছে অঙ্গীকার থেকে শুরু করে কৌতূহল আছে দলটির মূল শক্তি নিয়েও। মধ্যপন্থার রাজনৈতিক মতাদর্শে কেমন হবে নেতৃত্বের কাঠামো, এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির অন্যতম মুখ সার্জিস আলম। জুম্মাতুল বিদার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। কেমন হবে নতুন রাজনৈতিক দল? ছোটখাটো স্বার্থের জন্য আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে বিসর্জন দিব, এটা আমাদের সাথে যায় না, আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না, জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। সেই জায়গাটিতে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে সেটা অন্য যে কোনো দলের চেয়ে স্পেশাল হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে জনগণের কথা শুনবে, জনগণের হয়ে কথা বলবে এবং জনগণের সমালোচনা, যৌক্তিক সমালোচনা নিতে সবসময় প্রস্তুত থাকবে। নেতৃত্বের নতুনত্ব কি থাকছে? নাহিদ বলুন, আসিফ বলুন, সার্জিস বলুন, হাসনাত বলুন, আখতার বলুন কিংবা নাসির বা এই যাদের কথাই বলুন না কেন, তাদের মধ্যে থেকে একাধিক জন এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে সামনের সারিতেই থাকবেন। এবং আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে বলি, এটা কোনো কনক্রিট জায়গা নয়। 3-4-5 জনের একটি ডেকোরাম থাকবে, যারা তাদের জায়গা থেকে দায়িত্ব অনুযায়ী বিভিন্ন কাজগুলো ভাগ করে নেবেন। নতুন রাজনৈতিক দলের মূল শক্তি কি? অন্য 10টা দল 10 বছরে যেই জায়গায় গিয়েছে, আমরা 1 বছরে সেই জায়গায় যাব। তরুণ প্রজন্মের ডিমান্ডটা আমরা অনুধাবন করে সেই অনুযায়ী কাজ করতে পারবো, যেই জায়গায় অন্য যে কোনো দলের চেয়ে আমরা এগিয়ে থাকবো। চ্যালেঞ্জ জয়ে কতটা প্রস্তুত? প্রত্যন্ত পর্যায়ে কিন্তু 2টা মার্কাই চিনে। সো এই মার্কাটা পরিচিত করে তোলা, মানুষের কাছে আমাদের ইশতেহার নিয়ে যাওয়া, সে অনুযায়ী মানুষের সাথে কথা বলা এবং এই বিষয়গুলো তুলে ধরাটা ইম্পর্টেন্ট। এই পথটা সহজ পথ না, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো, কিন্তু এই পথটা আমরা আমাদের জায়গা থেকে এত কঠিনও মনে করি না। আমরা মনে করি আমাদের লড়াই আছে, কোনো সমস্যা নেই, সেই লড়াই করতে আমরা প্রস্তুত। যেই খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে যে কারো বুক কাঁপতো, সেই লড়াই আমরা করে ফেলেছি। নতুন দল গঠনে এই সময়টিকে বেছে নেওয়ার মূল কারণ? বাংলাদেশে বড় একাধিক রাজনৈতিক দল তৈরি হওয়ার এটাই উপযুক্ত সময়। এটা সময়ের ডিমান্ড, বাংলাদেশের মানুষের ডিমান্ড, বাংলাদেশের ডিমান্ড। অন্য দলগুলোকে বিশ্লেষণ? যে কোনো রাজনৈতিক দল হোক, আজকে জন্ম নেয়া ছোট কিংবা বড়, মিউচুয়াল রেসপেক্ট আপনাদের থাকতে হবে। রুট পর্যায়ে একটা ছোট নতুন রাজনৈতিক দলকে যদি একটা বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে বাধা দেয়, এটা বরং আপনার দলের সামগ্রিক চরিত্র তুলে ধরে। জনগণের কাছে অঙ্গীকার? 36 দিনে শুধু খুনি হাসিনাকে সরানো গিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট যে একটা তন্ত্র তৈরি হয়েছিল, এটাকে সরিয়ে গণতন্ত্রমুখী যদি আমরা বাংলাদেশের দিকে সামনে যেতে চাই, এটাতে হয়তো আমাদের আরও 5 বছর 10 বছর ফাইট করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম সে ফাইট করার জন্য প্রস্তুত। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। সরকারের থেকে নতুন রাজনৈতিক দল গোছানো বিএনপি মেনে নেবে না। তার মতে, আবার যদি কেউ 1-11-র মতো চিন্তা করে, জনগণ তা প্রত্যাখ্যান করবে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে কুয়েটের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ছাত্রদল সভাপতিও দুঃখ প্রকাশ করেন।
রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্যপদ নবায়ন ও ফর্ম বিতরণ কর্মসূচি। ছাত্রনেতারা বলেন, ক্যাম্পাসে সুনাম নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড জানানো যাবে না ছাত্রদলকে। এ সময় কোর্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি। ছাত্রদলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। হুমকি দেবেন না, আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীও ভীত নয়। কুয়েটে সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্রদলের সভাপতি হিসেবে আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবার যদি কেউ একাগরের মতো চিন্তা করে তা জনগণ প্রত্যাখ্যান করবে। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের থেকে নতুন রাজনৈতিক দল গোছানো বিএনপি মেনে নেবে না। যদি আবার কেউ সেই ১/১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ মেনে নেবেন না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। দেখছেন ATI টাইলস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই GBTL। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ATI টাইলস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই GBTL। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট এবং একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। একই সময়ে ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প 2025 উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল 21শে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এই তথ্য জানান। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান অনুষ্ঠান হবে। এবছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 18 বিশিষ্ট ব্যক্তি এবং দলকে 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ, চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া এবং ফেরদৌস আরা 21শে পদক পাচ্ছেন। সাংবাদিকতায় মাহফুজ উল্লাহকে দেয়া হবে 21শে পদক। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখায় 21শে পদক পাচ্ছেন মেহেদি হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানভিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। এছাড়া খেলায় বাংলাদেশ নারী দলকে দেয়া হবে 21শে পদক। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, এই বছরের মধ্যে দৃশ্যমান হবে তাদের বিচার। পিআইবিতে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি তার অবসানই তারুণ্যের প্রত্যাশা। এই গণঅভ্যুত্থানে সংঘটিত যে অপরাধ, সে অপরাধের বিচার আমরা দৃশ্যমান দেখব এবং গত 15-16 বছরের যে নানা ধরনের অপরাধ এবং এই অত্যাচার নিপীড়নের ফলে যে বঞ্চনা সমাজে তৈরি হয়েছে, মানুষ যখন সেই বিচারগুলো দৃশ্যমান পাবে, দৃশ্যমান হবে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই দায়ের করা হয় এই মামলা।
2007 সালের 9 ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগ আনা হয় মামলায়, যাতে রাষ্ট্রের ক্ষতি হয় 13,777 কোটি টাকা। 17 বছর আগের সেই মামলায় বুধবার রায় দিলেন ঢাকার বিশেষ জজ আদালত 4। খালাস দেওয়া হয় খালেদা জিয়া সহ 8 জনকে। আল্লাহ ন্যায় বিচার দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিক কারণে দায়ের হয়েছিল মামলাটি। এই মামলাটার জন্মই হয়েছিল 11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল, তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া, এবং একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল। আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। হয়রানি ও সম্মানহানির ঘটনায় জড়িত দুদক কর্মকর্তাদের শাস্তি চেয়ে আবেদনের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী। তৎকালীন দুর্নীতি দমন কমিশন যে এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করেছে, সেইটির জন্য তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। খালাস পাওয়া অন্যরা হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, সাবেক ভারপ্রাপ্ত জ্বালানি সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসেন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ও নাইকো রিসোর্সেস লিমিটেডের সাবেক সভাপতি কাশেম শরীফ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রানির ক্ষতিপূরণ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন এক আইনজীবী। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় অবিচার হয়েছিল বিএনপি চেয়ারপারসনের সাথে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্যই দৃষ্টান্ত তৈরিতে দিতে হবে এই ক্ষতিপূরণ। 2007 সালে একই দিনে নাইকো দুর্নীতি মামলা হয়েছিল খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু ক্ষমতায় এসে শেখ হাসিনা আইনি মার প্যাচে তার মামলা প্রত্যাহার করে নেন। মাকড়সার জালের মতো আটকে দেয়া হয় খালেদা জিয়াকে। তবে বুধবার খালাসের দিন আপিল বিভাগে প্রথমবার এক আবেদন করে বসলেন এক আইনজীবী। আইনজীবী সালাউদ্দিন দোলন প্রথমবার আপিল বিভাগকে বলেন, রাষ্ট্রীয়ভাবে অবিচার করা হয়েছিল খালেদা জিয়ার সাথে। শুধু তাই নয়, বিচারিক নৈরাজ্য করে তাকে সাজাও দেয়া হয়, আর তাই ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে যেন থাকে, সেজন্য প্রথমবার খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন সর্বোচ্চ আদালতে। একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। তবে বিএনপি চেয়ারপারসনের এই আইনজীবী বলেন, খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা। তবে ক্ষতিপূরণের বিষয়টি পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না, তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলা প্রত্যাহার হয়। তবে রাষ্ট্রপতি জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল মামলায় ক্ষমা করার পরও আইনি লড়াই করে আপিল বিভাগে জিতে আসেন খালেদা জিয়া। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক দেখছেন 88 আওয়ার্স নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই জিবিটিএল। আরও একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, সঙ্গে থাকুন।